পারে। এটা কিন্তু না বুঝে আমরা যদি ব্রিড চয়েস করি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না। একটা এনভায়রনমেন্ট একটা অ্যানিমেল ভালো করা মানেই সে সব ওয়েদারে, সব পরিবেশে, সব দেশে ভালো করবে না। এখানে একটা মেসির ছবি, সবাই হয়তো অবাক হতে পারেন কেন আমি মেসির ছবি দিলাম। একটু চিন্তা করেন, মেসি যখন বার্সেলোনায় খেলে তখন তার পারফরমেন্স হচ্ছে টপ ক্লাস। এই মেসি যখন আর্জেন্টিনা টিমে খেলে তখন কিন্তু তার পারফরমেন্স আরেকটু ভিন্ন রকম হয়। এখন চিন্তা করলেন আপনি যে বাংলাদেশে একটা টুর্নামেন্ট হবে, আমার গ্রামের বাড়িতে টুর্নামেন্ট হবে, খড়ের ধান খেতে কাটা খড়ের জমিতে খেলা হবে, সেখানে কে আপনার সামর্থ্য আছে, আপনার টাকা আছে, আপনি মেসিকে নিয়ে আসলেন খেলা। এখন আপনিই চিন্তা করুন এই মেসি বার্সেলোনায় যে ধরনের পারফর্ম করতো সেইটা কি বাংলাদেশের এই ধান খেতে তার কাছ থেকে এক্সপেক্ট করা যায় কিনা। এখন এক্ষেত্রে যদি আপনি আমার সাথে একমত করেন যে হ্যাঁ, সে চাইলেই বার্সেলোনা থেকে বাংলাদেশে ধান খেতে সেম পারফর্ম করবে, এটা যদি সত্যি হয় তাহলে কেন আপনারা যখন একটা বুল কিংবা একটা গাভী সিলেক্ট করার চেষ্টা করেন আপনার পরিবেশে থাকবে, আপনার খাবার খাবে, সে তাহলে আমেরিকান পারফরমেন্স কেন দিবে? অথবা তার মধ্যে সেই সক্ষমতা রয়েছে কিনা? এতটুকু টেস্ট না করে ডিরেক্ট আপনি প্লেনে উড়ায় নিয়ে আসলেন আর বাংলাদেশে লালন পালন শুরু করে দিলেন, তাহলে কি এক্সপেক্টেড রেজাল্ট পাবেন? আমি মনে করি এইভাবে পাওয়া যায় না, এবং অন্যান্য দেশও কিন্তু সেটা পায় নাই। এখন আমি কিছু কথা বলতে চাই যে যে কোনো অ্যানিমেলের পারফর্ম করার জন্য কিছু জিন অ্যাকশন থাকে এবং সাথে আরো কিছু বিষয় থাকে, যেমন আমি এর আগেই বলেছি অ্যাডিটিভ জিনের ইফেক্ট থাকে, ডোমিনেন্স জিন, ওভার ডোমিনেন্স, ইপিস্ট্যাটিক জিনের ইফেক্ট থাকে, ম্যাটার্নাল একটা ইফেক্ট থাকে, ম্যাটার্নাল হেটেরোসিসের একটা কারণ থাকে, রিকম্বিনেশন ইফেক্ট থাকে, যখন একটা নতুন প্রজন্ম তৈরি হয়, স্পার্ম ওভাবের মিলন হয়, সেখানে কিছু জেনেটিক চেঞ্জ হয়, ওটা একটা ফ্যাক্টর থাকে। দ্যাট মিনস একটা নতুন বাচ্চা তৈরি হতে গেলে এর সাথে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। কি ঘটবে সেটা বাচ্চা না হলে যেমন বলা যায় না, দ্যাটস ওয়াই আমরা সবসময় প্রেফার করি সবচেয়ে অ্যাকুরেট মেজারমেন্ট হচ্ছে প্রোজেনি টেস্ট। প্রোজেনি টেস্টিং দিয়েই বোঝা যায় যে একটা এনিমেল ভালো করবে না খারাপ করবে। এখন আমার ব্রিডার্স এর ভিউ থেকে এনিমেলের পারফরমেন্সের ভেরিয়েশন কেন হয়, ইন এ নাটশেল আমি একটু কয়েকটা কথা বলতে চাই। যেমন যে কোনো ফেনোটাইপিক এক্সপ্রেশন, ধরেন মিল্ক প্রোডাকশন এবং মিল্কের ফ্যাট, প্রোটিনের পার্সেন্টেজ, এগুলো সবকিছু জিন দ্বারা কন্ট্রোল হয়। এখন এই যে জিন দ্বারা কন্ট্রোল হচ্ছে এগুলা তার বাচ্চাতে ট্রান্সফার হতেও পারে, নাও হতে পারে। মানে আপনারা নিজেরাও দেখছেন যে মা ভালো হলেই যে তার সন্তানাদি ভালো হয়, কিংবা বাবা ভালো হলেই যে তার ছেলে পেলে ভালো হয়, এমন কিন্তু না। 40 লিটার গাভী থেকেও কিন্তু 10 লিটার 12 লিটার দুধ দেওয়া প্রজন্ম পাওয়া যায়। তার মানে এই ম্যারিটটা ট্রান্সফার। এখন এটার কারণ কি? এটার প্রথমত আমরা বলি যে যেই জিনগুলা যেই ম্যারিটটা জেনেটিক কারণে পাওয়া যায় সেগুলাই পরবর্তী প্রজন্মতে ট্রান্সফার হয়, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই ব্রিডাররা যখন এনিমেল সিলেক্ট করে, ধরেন আমরা যখন বুল সিলেক্ট করি, তখন তার নর্মাল টিপিক্যাল পারফরমেন্সের চেয়ে তার জেনেটিক পারফর্মটা, জেনেটিক ম্যারিটটা, এটা ইম্পর্টেন্ট। আপনারা যখন ব্রিডিং বুল অথবা যে কোনো দেশেই ব্রিডিং এর কাজে যে এনিমেল গুলো ব্যবহার হবে সেগুলার জেনেটিক অংশ কতটুকু, জেনেটিক কারণে সে ভালো করতেছে কতটুকু, এটা জানা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ এইটা না জেনে যদি আমি ব্রিডিং এর কাজে ব্যবহার করেন তাহলে দেখা যাবে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না। যেমন চিন্তা করুন, আমেরিকাতে অনেক গাভী আছে 100 লিটারের উপরে দুধ দেয়, 33,000 লিটার পর্যন্ত দুধ দেওয়ার মা আছে। তাহলে তো ওরা তো একটা গাভী পাইলে তো ওখান থেকে আর 10টা 20টা বানানো কোনো বিষয় না। কিন্তু 33,000 দুধ দিলেই সেটা যে আপনি সহজে পরবর্তী প্রজন্মে ট্রান্সফার করতে পারবেন এটা কিন্তু সম্ভব না। এগেন এইভাবে চিন্তা করুন, এই যে ফেনোটাইপিক যে ডিফারেন্সটা হচ্ছে এটা পার্টিকুলারলি ইন্ডিকেট করে যে তার জেনেটিক পটেনশিয়াল আছে এবং সেই পটেনশিয়ালটা আপনার বাচ্চাতে ট্রান্সফার করবে। এটাই হচ্ছে আপনার মেইন উদ্দেশ্য। ট্রান্সফার না করতে পারলে
আপনার কাছে যত ভালো এনিমেলই থাকুক সেটাকে আপনি ব্রিডিং এর কাজে ব্যবহার করতে পারবেন। দ্যাটস ওয়াই ব্রিডারদের মেইন চ্যালেঞ্জ হচ্ছে সেই ধরনের গাভী এবং সেই ধরনের বুল তৈরি করা অথবা বুল খুঁজে বের করা যাদেরকে ব্যবহার করলে পরবর্তী প্রজন্মে আমাদের ডিজায়ারেবল ট্রেড গুলা ইমপ্রুভ করবে। শুধু এইটা শুনে কেউ ব্রিডিং এর কাজে কোনো এনিমেলকে নেয় না যেটা বেশি দুধ দেয় অথবা অন্য কোনো বৈশিষ্ট্য ভালো। তারা অনেক দিনের ডাটা, অনেক রকম ডাটা নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করে যে এই মেরিটটা, এই ট্রেড গুলা ট্রান্সফার করা যাবে কিনা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। দ্যাটস ওয়াই আমরা বলি সামারি কথা যে ম্যানেজমেন্টটা করা হয় প্রতিদিনই করতে হবে, এটার ফলাফল দিনে দিনে আপনি পাবেন। আর রিপ্রোডাকশনের জন্য আপনি আগামীকাল ফল পাবেন এই চিন্তা করে আজকে আপনার কাজ করতে হবে। আর জেনেটিক্স ব্রিডিং এর কাজ আপনি যা কিছু করবেন সেটার ফলাফল আপনি পাবেন ফিউচার। আপনি যদি এই জেনেটিক ব্রিডিংটাকে অবহেলা করেন তাহলে আপনার ফিউচার নষ্ট হয়ে যাবে। আপনার ফার্টিলিটির দিকে যদি নজর না দেন তাহলে আগামীকাল নষ্ট হয়ে যাবে। আর আপনি ম্যানেজমেন্টের দিকে যদি নজর না দেন তাহলে আজকের দিনটাই আপনার বরবাদ হয়ে যাবে। এইটা আমি একসময় ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে রবিন ভাই তার বাংলাতে একটা তর্জমা তুলে ধরে, আপনারা সেটা একটু পড়ে নিবেন। আমার তর্জমাটা খুব ভালো লেগেছে এবং এই প্রেজেন্টেশন থেকেও তাকে ধন্যবাদ জানাই যে উনি খুব সুন্দরভাবে বলছেন। যেমন দেখেন বলছে, আজকে আমাদের যে গরুগুলো আছে তার জেনেটিক মেরিট তো আর আপনি বাড়াতে পারবেন না, তবে সঠিক লালন পালন করে এদের কাছ থেকে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে হবে। এটাই আপনার কাজ। আপনি সবচেয়ে ভালো ম্যানেজমেন্ট দিয়ে তার কাছ থেকে আপনি সর্বোচ্চ আউটপুটটা নেবেন। দেন আপনার কাজ হচ্ছে ওদেরকে এমন ভাবে আপনি লালন পালন করবেন যাতে পরবর্তীতে তার থেকে আপনি একটা বাচ্চা পেতে পারেন। এবং সেই বাচ্চাটা পাওয়ার জন্য আপনি যে সিমেন্টটা ব্যবহার করবেন এইটাতে আপনার সবচেয়ে মনোযোগী হতে হবে। এমন বুল ব্যবহার করবেন যাতে আপনার এক্সিস্টিং অ্যানিমেল গুলোর ম্যারিট পরবর্তী প্রজন্মতে বৃদ্ধি পায়। মেইন কথা হচ্ছে আপনার প্রফিটেবল অ্যানিমেল পান, রিপ্লেস করার মতো যেন অ্যানিমেল ভবিষ্যতে পান। এখন দেখুন, আমরা এই বিষয়গুলো থেকে যা বললাম যে মেইন হচ্ছে হলো ব্রিডিং এর কারণে আমরা ব্রিডিং করি এই জন্য যে ম্যারিট বাড়াবো। ম্যারিট বাড়ানোর জন্য আমরা কয়েকটা রাস্তা পেয়েছি, যে বাবা থেকে ছেলেতে যায়, বাবা থেকে মেয়েতে যায়, মা থেকে ছেলেতে যায়, মা থেকে মেয়েতে যায়, অথবা জিন ট্রান্সফার করা। কিছু ব্রিডের কথা বলেছি। এখন দেখুন, ট্রপিক্যাল এনভায়রনমেন্টে ব্রিড ইমপ্রুভমেন্টের জন্য সারা বিশ্বের ট্রপিক্যালের যারা ব্রিডিং এর এক্সপার্ট তারা বলছে শুরুতে এই 4টা অপশন আপনার হাতে থাকবে। নাম্বার 1 হলো বলবে তারা, তোমার দেশে যদি ইন্ডিজেনাস ব্রিড থাকে তাহলে তুমি প্রথমত এদেরকেই ইমপ্রুভ করার চেষ্টা করো। কারণ আমি বলেছি যে আমার এই ইন্ডিজেনাস অ্যানিমেল গুলো এনভায়রনমেন্টের সাথে স্যুট করে আছে। আপনার এখন শুধু লাগবে এদেরকে জেনেটিক মেরিটটা ইমপ্রুভ করে নাও। এদের আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর কোনো প্রবলেম নেই, দরকার শুধু ইমপ্রুভ করাটা, জেনেটিক মেরিটটা দিনে দিনে বাড়ানো। এখন এইটা আপনার যদি কমার্শিয়ালি ভাইয়েবল না হয় তাহলে এই অপশনটা আপনি হয়তো বা স্কিপ করবেন। স্কিপ করে করবেন কি, সেকেন্ড ধাপে যেতে পারে। সেটা হতে পারে এরকম যে কোনো দেশে যদি কয়েকটা ব্রিড থাকে, মনে করেন ইন্ডিয়ার কথা চিন্তা করেন, তাদের গির আছে, শাহিওয়াল আছে, থারপারকার আছে, রথি আছে, বহুত কিছু আছে। এখন তারা মিল্কের জন্য কোনটা ব্যবহার করবে? তারা প্রথমত টেস্ট করবে যে এই জাতগুলোর মধ্যে কোনটা বেস্ট, সেটাকে তারা কমার্শিয়ালি আরো ইমপ্রুভ করার চেষ্টা করবে এবং বাকি ব্রিড গুলো কিন্তু চাইলে তারা ওই ব্রিডে ট্রান্সফার করে নিতে পারে, সেটা তাদের ইচ্ছা। তার মানে কি, এটা আরেকটা অপশন। তৃতীয় অপশন হচ্ছে যে না, আমার ইন্ডিজেনাস এনিমেল দিয়ে কোনোভাবেই আমার টার্গেট পূরণ করা যাচ্ছে না। স্বভাবতই আমি জানি যে টেম্পারেট রিজিয়নের ভালো গাভী আছে, ভালো বুল আছে, তারা অনেক বেশি দুধ দেয়। সো তাদেরকে নিয়ে এসে যদি আমাদের গাভীর সাথে পাল দেওয়াই অথবা মিটিং করাই তাহলে যে বাচ্চাগুলো হবে সেগুলো হয়তো অনেক ভালো দুধ দিবে। হ্যাঁ, ভালো দিবে। এখন কথা হচ্ছে, আমরা বলেছি যে এরকম করে যদি একটা গাভীরকে 100% গুণ দিয়ে পাল দিলেন, বাচ্চা হইলো, সেটাকে আবার দিলেন, আবার দিলেন, এরকম দেখা যাবে 6-7 জেনারেশন পর মনে হবে যেন আমরা পুরোপুরি বিদেশি রক্ত পেয়ে যাব। হ্যাঁ, আপনার কাগজ কলমে বিদেশি পাবেন, কিন্তু এই পার্সেন্টেজটা অনেক দেশে অনেকভাবে ট্রাই করে দেখেছে যে না, আনলিমিটেড পার্সেন্টেজ পর্যন্তই ভালো হবে এমন না। এটার সায়েন্টিফিক কিছু ডাটা রয়েছে যেটা আমি একটু পরবর্তীতে দেখাবো। সেখান থেকে আমরা ডিসাইড করতে পারবো যে আসলে কত পার্সেন্ট পর্যন্ত যাওয়া যেতে পারে।
আর চতুর্থ অপশন হচ্ছে আমার এ বি সি কোনোটাই কাজে লাগলো না, আমার কোনোটাই আমার কমার্শিয়ালি ভায়াবল হচ্ছে না, আমার দেশের প্রোডাকশন বাড়তেছে না। তখন অনেকেই চিন্তা করে যে নিজেদের জন্য একটা ব্রিড বানাবো, যে আমার যেহেতু ব্রিড নাই আমরা একটা সিনথেটিক ব্রিড বানাবো। সেই সিনথেটিক ব্রিড বানানোর জন্য সাইন্টিফিক অনেক প্রচেষ্টা আছে, আমাদের আপাতত এই ধরনের প্রচেষ্টা নাই। তবে আমি ব্যক্তিগতভাবে অনেক সময় মনে করি যে শাহিওয়াল ফ্রিশিয়ানটা কিন্তু যদি সিস্টেমেটিক ওয়েতে ব্যবহার করা যেত, হয়তো বা কোনো একটা আমাদের আবহাওয়ার উপযোগী কোনো ব্রিড সিনথেটিক হিসেবে পাওয়া হয়তো সম্ভব ছিল। এখন চিন্তা করুন, আমি আমাদের জন্য উপযোগী থার্ড অপশন নিয়ে কথা বলবো, যে আমরা গ্রেডিং আপ করব বিদেশি রক্তটাকে আমার দেশের মধ্যে ঢুকে একটা সার্টেন লেভেল পর্যন্ত। এখন এই ক্ষেত্রে আমরা এখন বলি যে বস টরাস এবং বস ইন্ডিকাস, এটা ক্যাটেলের আপনারা জানেন, টরাসটা হলো ইউরোপের আর ইন্ডিকাস হলো আমাদের আবহাওয়া। টেক্সট বুক বলা আছে যে এই বস টরাস এনিমেলদের স্ট্যান্ডার্ড কমফোর্ট জোন হচ্ছে 5 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এবং আরো বলা আছে যে 25 ডিগ্রি টেম্পারেচারের উপরে গেলেই এদের মিল্ক প্রোডাকশন কমতে থাকে। নট অনলি মিল্ক প্রোডাকশন, তার ফিজিওলজির উপরই একটা স্ট্রেস পড়ে। এই ফিজিওলজির উপর স্ট্রেস পড়লেই তার রিপ্রোডাকশনের প্রবলেম, 25 ডিগ্রি টেম্পারেচারের উপরে গেলেই তাদের মিল্ক প্রোডাকশন করতে থাকে, তাদের ফিজিওলজির উপর সিরিয়াস প্রবলেম দেখা দেয়। তাহলে এই সিরিয়াস প্রবলেম দেখা দেওয়ার ফলে আপনি দেখা যাবে এর কাছ থেকে যে কাঙ্ক্ষিত প্রোডাকশন চাচ্ছিলেন, যেগুলার বাচ্চা চাচ্ছিলেন, দীর্ঘদিন বেঁচে থাকবে এগুলো চাচ্ছিলেন, এগুলা কোনোটাই আপনার কাঙ্ক্ষিত পাবেন। দেন চিন্তা করেন আমাদের দেশি গরুগুলো, আমাদের আবহাওয়ার উপযোগী এনিমাল গুলো, এরা 15 থেকে 25 ডিগ্রিতে ইজিলি ভালো থাকে, 35-এর উপরে গেলে তাদের প্রোডাকশনটা কমতে থাকে। এক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদের বলতে চাই, আমাদের দেশের আবহাওয়ায় টেম্পারেচার এবং হিউমিডিটির একটা ইন্টারেকশন হয়। হিউমিডিটি বেড়ে গেলে টেম্পারেচার মিলে সিচুয়েশনটাকে আরো জটিল করে। দ্যাটস ওয়াই আপনি এখানে যা দেখতে পাচ্ছেন এটার আবার ডিটারমিনেন্ট হয়ে যাবে হলো থার্ড হিউমিডিটি দিয়ে। হিউমিডিটি যদি বেশি হয়ে যায় তাহলে এনিমেল গুলো অল্প টেম্পারেচারই তাড়াতাড়ি কাহিল হয়ে পড়বে। সো আমরা চাবো যে এমন এনিমেল তৈরি করতে যারা এই ফসফরাস এবং ইন্ডিগাসের মাঝামাঝি। এখন আমরা খুঁজে দেখার চেষ্টা করব যে এর মাঝামাঝি কোথায় অথবা কোন অংশে সবচেয়ে বেশি ভালো পারফর্ম। এখন দেখুন আমরা একটা কথা বলি যে আমাদের দেশে ক্যাটেল ব্রিডিং নিয়ে এই 1930 থেকে শুরু করে 2019 পর্যন্ত অনেকগুলো ব্রিড এসেছে। এই ব্রিড গুলোর মোস্টলি যা হয়েছে আমাদের, আমরা শুধু এআই করেছি, দ্যাট মিনস একটা রিপ্রোডাকশন দিয়ে কিছু একটা করার চেষ্টা করেছি। কন্টিনিউয়াস আমরা এআই করে যাচ্ছি, এআই করে যাচ্ছি, কিন্তু এটাতে কি ফলাফল হচ্ছে, কোন জায়গাটা আমরা থামবো, অথবা থামলেও কিভাবে থামবো, এই বিষয়গুলো কিন্তু এখনো কনফিউশন রয়ে গেছে, আমাদের সায়েন্টিফিক কমিউনিটিতেও রয়ে গেছে, খামারিদের মধ্যেও রয়ে গেছে, যে আমরা কিভাবে এটা ওভারকাম করব। যেমন দেখুন আমরা যখন শুরুর দিকে ক্রস ব্রিডিং করতাম তখন দেখা যেত আমাদের গাভী দুধ দিত 2, 4, 5, 6 লিটার, একটা ইম্পোর্টেড সিমেন্টের বুলেট সিমেন্ট দিলে দেখা যেত যে সেটা 15, 20, 30 হয়ে যেত, অথবা অনেক ক্ষেত্রে 40ও পাওয়া গেছে। এটার একটাই কারণ ছিল আপনার ফার্স্ট জেনারেশনের ক্রস ব্রিড যে পারফর্ম করবে, ঠিক পরবর্তী ক্রস ব্রিড গুলো কিন্তু আপনি র্যান্ডমলি যদি ব্যবহার করেন ঠিক সেই পারফরমেন্স পাবেন না। এখন দেখুন আমি এটা 2015 সালে ইন্দোনেশিয়াতে 70টা প্রেগন্যান্ট বকনা ওদের দেশে নিয়ে আসা হয়। এটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং এসব কান্ট্রি থেকে। তারা ওদের দেশে ইন্দোনেশিয়াতে এসে প্রথমে যে ল্যাকটেশনটাতে তাদের গড় ছিল হলো 6077, ঠিক সেকেন্ড ল্যাকটেশনে সেটা 4821, থার্ড ল্যাকটেশনে সেটা 4304। এখন আপনি চিন্তা করেন এইটা যদি আরো কয়েক জেনারেশন যায়, দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে বাতিল করে দিতে হবে, অথবা তারা তাদের ওই খামার থেকে নাই হয়ে যাবে, অথবা আরো অনেক জটিলতার সৃষ্টি হবে যে আপনি তার কাছ থেকে কাঙ্ক্ষিত মিল্ক প্রোডাকশন পাবেন। তাহলে এই ডাটা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে ইন্দোনেশিয়ার আবহাওয়া কিন্তু আমাদের চেয়েও অনেক সুইটেবল এই হলস্টিনের জন্য। তারপরেও কিন্তু তাদের ট্রেন্ডটা দেখেন ডিক্লাইনিং। আপনি যদি খোঁজ নেন আমাদের দেশেও অনেক ফার্ম আছে যারা পিওর এনিমেলদের ট্রাই করতেছে, তাদেরও রেজাল্ট আমি যতদূর জানি খুব বেশি এক্সপেক্টেড না। হয়তোবা তারা এখনো ফার্স্ট ল্যাকটেশনে আছে, তারা ভাবতেছে বোধহয় এরকম 6-7 হাজার দুধ আমরা ইজিলি বংশ পরম্পরায় পেতে থাকবো, কিন্তু সায়েন্টিফিক কমিউনিটি কিন্তু 100% এগ্রি হয়তো করবেন।
ওকে, চলুন আরেকটা দেশের ক্ষেত্রে দেখি। এটা ঘানাতে। একটা ঘানাতে ডাইরেক্ট ইম্পোর্টেড কাউ তাদের দেশে নিয়ে আসার পরে দেখা গেছে তাদের আর্লি, মিডল, লেট ল্যাকটেশনে তাদের গড় ছিল 18.7 থেকে শুরু করে 13.4। এখন ওই অ্যানিমেলদেরকে যখন নিজেদের মধ্যে মেট করে ওদের দেশে যে বাচ্চাগুলো জন্ম নেয়, তাদের পারফরমেন্স কিন্তু দেখেন অনেক বেশি ডিফারেন্ট, 18 থেকে 10। তার মানে কি বোঝা যাচ্ছে যে এই অ্যানিমেল গুলো ওই পরিবেশে খাপ খাওয়াতে গিয়ে তার মিল্ক প্রোডাকশনের যে ক্যাপাসিটি সেটা কিন্তু কমে গেছে। তাকে আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর জন্যই তার অন্য অন্য ট্রেড গুলো কিন্তু কম্প্রোমাইজ করছে। দ্যাটস ওয়াই পিওর অ্যানিমেল এই দেশগুলো তো ডাইরেক্ট হুবহু 100% কন্ডিশনে রেয়ার করাটা প্রফিটেবল কিংবা সুইটেবল অথবা সাস্টেনেবল হচ্ছে না। তাহলে এখান থেকে আমরাও বুঝতে পারি যে আমাদের দেশেও কিন্তু এটা অনেক টাফ হবে। তো উপায় কি? আমাদের অন্য দেশের ক্ষেত্রে কি উদাহরণ, চলুন দেখি। এইটা হচ্ছে একটা আফ্রিকার দেশের একটা, সেখানে ইথিওপিয়া নামে একটা দেশে তাদের লোকাল এনিমেল ছিল বারকা। সেখানে তারা হলস্টেইন ফ্রিজিয়ান বুল ব্যবহার করে এরকম 3-4টা গ্রেড তৈরি হয়। সেই গ্রেড গুলোর পারফরমেন্সে দেখবেন যে 50% এর গড়টা সবচেয়ে ভালো, এবং পার্সেন্টেজ যত বেড়ে গেছে তার উৎপাদনশীলতা কিন্তু কমে গেছে। এবং যদি পিওর এনিমেলের ক্ষেত্রে আপনি বলেন যে পিওর এনিমেল তো ভালো করছে, হ্যাঁ পিওর এনিমেলের গড়টা আপনার কাছে দেখে ভালো মনে হচ্ছে, বাট আপনি যদি ব্রেক ইভেন চিন্তা করেন, যে ব্যবসা প্রফিট করার চিন্তা করেন, তাহলে এই 8 লিটার পাওয়ার জন্য তাকে অনেক বেশি ইনভেস্ট করতে হয়েছে, অনেক বেশি মনোযোগ দিতে হয়েছে। চলুন অন্য আরেকটা দেশের ক্ষেত্রে দেখি, যেমন পাকিস্তানের ক্ষেত্রে তারা শাহিওয়াল গাভী ব্যবহার করেছে। সেই শাহিওয়াল গাভীর বিভিন্ন গ্রেড 25%, 50%, 62, 75। এক্ষেত্রে তারা পেয়েছে হলো 62.5 ক্ষেত্রে 6.58। আমরা যেহেতু এখন শুধু মিল্ক ইল্ডের কথা বলতেছি, তাহলে এই ট্রেডটার ক্ষেত্রে যদি আপনি চিন্তা করে দেখেন, তাহলে 62.5 থেকে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ এভারেজে দুধ পাওয়া গেছে। এবং এটা কিন্তু একদিনের ডাটা না, একটা গাভীর ডাটা না, তাদের ফার্মগুলার, রিটেন ফার্মগুলার, যে ফার্মগুলো রেকর্ড রাখে এরকম ফার্মগুলার 30 বছরের ডাটা, এটা একটা সামারি ডাটা। আবার দেখুন ইন্ডিয়ার ক্ষেত্রেও তারা বিভিন্ন গ্রেডের হলস্টেইন তারা ব্যবহার করছে, ফ্রিশিয়ান, প্রধানত ফ্রিশিয়ান এবং শাহিওয়াল। সেখানে দেখবেন যে 50%, এই 50% এনিমেলটার এজেড কাভিং কম, দুধ উৎপাদন অন্যদের চেয়ে বেশি। যেমন দেখুন 31/32, প্রায় 97% এর উপরে যে গাভীগুলো ছিল তাদের গড় ছিল 1800, আর 50% হলো 2500। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এখানে যে কাফ মর্টালিটি থাকে অনলি 4%। ফার্স্ট কাভিং এ তাদের মর্টালিটি অনলি 4%। তাহলে এই ইন্ডিয়ানের এই পিকচার থেকেও আমরা বলতে পারি যে এইখানেও 50% ভালো করেছে। এবং এখানকার যদি 62.5-র দিকেও তাকান, সেটাও কিন্তু প্রায় 50-র কাছাকাছি, হয়তো সিগনিফিকেন্টলি ভ্যারি করবে না। তাহলে বুঝলাম আমরা 50 টু 62.5 এখানেও বেটার করেছে। ইন্ডিয়ার আরেকটা ডাটা দেখুন, সেখানেও আমার 50% এর দিকে তাকান, সবচেয়ে বেশি দুধ উৎপাদন 2755 লিটার, সেটাও ফ্রিজিয়ান, 50% ফ্রিজিয়ান থেকে পাওয়া গেছে। হ্যাঁ, এখন এখানে একটা বিষয় আমি বলে রাখি যে আগের 50% এই 50% এর দুধ উৎপাদনে তো পার্থক্য রয়েছে। হ্যাঁ, এটা পার্থক্যটা হয়তো মা কি হিসেবে ব্যবহার করেছেন, কোন ব্রিড ব্যবহার করেছেন সেটার কারণেও হতে পারে। ইন্ডিয়ার আরেকটা ডাটা দেখুন, এদের নর্দার্ন রিজিয়ন এবং সাউদার্ন রিজিয়ন, কারণ ইন্ডিয়ার কিন্তু সারা দেশের একটু ভিন্ন আবহাওয়া রয়েছে। আপনি যদি উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের ক্ষেত্রেও দেখেন, সেখানেও দেখবেন 50% কিন্তু সবচেয়ে সুইটেবল মিল্ক প্রোডাকশনের জন্য। কাভিং ইন্টারভ্যালের কথা চিন্তা করেন, ফার্স্ট ল্যাকটেশন চিন্তা করেন, আর এজার ফার্স্ট কাভিং চিন্তা করেন, সবটা ক্ষেত্রেই কিন্তু সবচেয়ে ভালো করছে। এবং ইন্ডিয়ার আরেকটা রিজিয়নের ক্ষেত্রে যদি চিন্তা করেন আরেকটা ভিন্ন সময়, সেখানেও 50% কিন্তু সবচেয়ে ভালো প্রডিউসার, এখানে 2785 লিটার। এখন অন্য আরেকটা দেশে যাই, যেমন দেখুন ব্রাজিলে চিন্তা করেন,
ব্রাজিলেও কিন্তু 50% দেখেন এজ এট ফার্স্ট গাভিং সবচেয়ে কম, দুধ উৎপাদনও কিন্তু সবচেয়ে বেশি। এখানে আপনি আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, গাভিং ইন্টারভ্যালটাও চিন্তা করেন, ড্রাই সিজন এবং রেইনি সিজন ক্ষেত্রেও কিন্তু 50% বেটার। এখানে হয়তো আপনি দেখেন এখানে স্লাইডে বলা আছে তারা হলস্টেইন এবং গির ব্যবহার করছে। এর আগে ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা দেখালাম সেটা হলস্টেইন অথবা ফ্রিজিয়ান, তার সাথে শাহিওয়াল ছিল, পাকিস্তানের ক্ষেত্রেও একই ছিল। আর আফ্রিকার যেটা বলছিলাম সেটাতে তাদের লোকাল এনিমেল ছিল। এখন আপনি চিন্তা করেন যে না আমার কাছে ফোকাসড হলো ফ্যাট এবং প্রোটিন, আমি দুধের ভলিউমের চেয়ে ফ্যাট প্রোটিনে গুরুত্ব দিতে চাই। এখন চিন্তা করলেন যে না আমি হাই ম্যানেজমেন্টে রাখবো, খুব ভালো খাবার দাবার ভালো ম্যানেজমেন্ট দিব, তাতে কি হবে? এরকম একটা চিত্র ব্রাজিলের ক্ষেত্রে পাবে যে সেখানেও হাই ম্যানেজমেন্ট সিস্টেমেও 50% বেশি ভালো করেছে, লো ম্যানেজমেন্ট সিস্টেমেও 50% ফ্যাট এবং প্রোটিনের জন্য ভালো করেছে। আপনি চিন্তা করতে পারেন যে প্রফিট কার বেশি। এখানে দেখেন ব্রাজিলের একটা তারা